আমার বিয়ের মাসখানেক পর আমার চাচি শাশুড়ি আমাকে আড়ালে ডেকে নিলেন এবং বললেন, বউ, তোমার শাশুড়ি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, তাই না? আমিও বললাম, হ্যাঁ, তিনি আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেন। তিনি হচ্ছেন মাটির মানুষ। তখন আমার চাচি শাশুড়ি ঠোঁট মুখ ভেকসিয়ে হাসলেন এবং তারপর বললেন, কিভাবে বুঝলা যে সে ভালো মানুষ? আমি বললাম, উনি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। উনি আমাকে নিজের মেয়ের মতন করেই দেখেছেন। বিয়ের তো 1 মাস হয়েছে, উনি এখনও আমাকে রান্নাঘরে আসতে দেয়নি। আমি যদি রান্নাঘরে যেতে চাই তখন উনি বলে, তুমি এখন নতুন বউ, তুমি এখন একটু রং ঢং করবা, একটু ঘোরাঘুরি করবা, স্বামীর সঙ্গে সময় কাটাবা। তুমি এখন রান্নাঘরে কি করবা? তোমার এখন রান্নাঘরে কোনো কাজ নাই। তুমি এখন কেন রান্নাঘরে আসবা? রান্না বান্না এখন আমাকেই করতে দাও। যখন আমার বয়স হবে তখন তুমি এসো রান্নাঘরে। একথা শোনার পর আমার চাচি শাশুড়ি আরেকটু মুখ ভ্যাক্সি দিলেন এবং বলতে লাগলেন, তাহলে তুমি এখনো কিছুই জানো না, তুমি এখনো তোমার শাশুড়িকে চিনে উঠতেই পারোনি। সে হলো 1 নম্বরে মেনিমুখো, সময় হলে বুঝবা তোমাকে জ্বালিয়ে মারবে। তখন আমি আমার চাচি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, কেন চাচি, কি হয়েছে? আমার চাচি শাশুড়ি আমাকে বললেন, তার অনেক লোভ, তোমাকে হাতে করে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবে। আসল খবরটা আমি জানি। আমি তখন এক প্রকার অবাক হয়ে বললাম, আসল খবরটা কি চাচি? আমার খুব ইচ্ছে করছে আসল খবরটা শোনার জন্য। আর চাচি শাশুড়িকে বললাম, খবরটা কি বলেন তো? তখন চাচি শাশুড়ি বলল, অন্য আরেকদিন বলবো, একদিনে সব বলে শেষ করা যাবে না, আর একদিনে সবটা বলাও যাবে না। আরও বলল, তুমি একদিন সময় করে আমার কাছে এসো, আমি তখন তোমাকে সব বলবো। আর গোপনে এসো, যেন কেউ টের না পায়। কারণ কি জানো, তোমার শাশুড়ি মানুষটা খুবই চালাক। তারপর সপ্তাহখানেক পর আমার শাশুড়ি তার বোনের বাসায় গিয়েছিল তার বোনের স্বামীকে দেখতে। তার বোনের স্বামী অসুস্থ। আমিও একটা সুযোগ পেয়েই গেলাম। এই সুযোগে আমিও গোপনে চাচি শাশুড়ির বাসায় চলে আসলাম। তারপর চাচি শাশুড়ি এ কথায় সে কথায় আমাকে আসল কথাটা বলেই দিল। বললেন, তুমি এক বাপের এক মেয়ে, তোমার অনেক সম্পত্তি, অনেক জায়গা জমি আছে। এসব কিছু দখল করে সে তার ছেলের নামে করতে চায়। তাই সে তোমাকে হাত করে তোমার সব কিছু দখল করে সে তার ছেলের নামে করে নিতে চায়। বুঝলে, এটাই হলো তাদের চক্রান্ত। আর এসব চক্রান্ত তোমার শাশুড়ি অনেক আগেই করেছে। তার ছেলের সাথে তার ফিসফিসানি মাঝে মাঝে আমার কানেও আসে। আমিও কিছুটা শুনতে পাই। চাচি শাশুড়ির এসব কথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। চাচি শাশুড়ির এসব কথা শুনে আমি কি করব বুঝতেই পারছিলাম না। আমিও তো আরও 10 জন মানুষের মতো। শয়তান কেন জানি মনের মধ্যে নানান সংশয় সৃষ্টি করছিল। আমি আরও ভাবতে লাগলাম, আমার চাচি শাশুড়ি হয়তো সত্য কথাই বলেছেন। তা না হলে কেন আমার শাশুড়ি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করবে? সবাই তো বলে ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক সবসময় খারাপই হয়। কিন্তু তিনি কেন আমার সঙ্গে এত ভালো আচরণ করেন? হয়তো তিনি আমার কাছ থেকে ফায়দা হাসিল করতে চান। এসব নিয়ে আমার মনের মধ্যে দিনে দিনে সংশয় বাড়তেই থাকলো। এখন আর আমার শাশুড়িকে আগের মতো ভালো লাগে না। মা মা বলে ডাকতে ইচ্ছা করে না, খুবই বিরক্ত লাগে। তাকে সামনে দেখলেই আমার জিদ উঠে যায়। স্বামীকেও আগের মতো ভালো লাগে না। মনে হয় সে আর তার মা মিলে আমার পেছনে চক্রান্ত করছে আমার সব কিছু পাওয়ার জন্য। এজন্য একদিন তাদেরকে খারাপ লাগার অজুহাত দেখিয়ে আমি বাবার বাড়ি চলে গেলাম। আর বাবার কাছে সব কিছু খুলে বললাম। বাবাকে বললাম, আমার চাচি শাশুড়ি আমাকে সব কিছু বলেছে বাবা, তাদের উদ্দেশ্য খুব খারাপ। আমি আর ওখানে সংসার করতে চাই না। বাবা শুনে মুচকি হাসলেন এবং বললেন, তুমি তোমার সর্বনাশ নিজেই করছো মা, কাজটা তুমি ভালো করোনি। আমি একটু অবাক হয়ে বললাম, আমি এখানে কি করেছি বাবা? বাবা বললেন, এই যে তৃতীয় ব্যক্তির কথা শুনেছো, তৃতীয় পক্ষের কথা কানে নিলা, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। কথাগুলো শোনার আগে তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার শাশুড়ি খারাপ? তোমার মনে কি কোনো অশান্তি ছিল, কোনো সংশয় ছিল? এসব কথা শোনার আগে শাশুড়িকে মায়ের মতো মনে করতে, তাই না? আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বাবাকে বললাম, হ্যাঁ বাবা। তার কথায় আগে আমার মনে শান্তি লাগতো, আর এখন বিরক্ত লাগে, আর সামনে আসলে তো অসহ্য লাগে। বাবা আস্তে করে আমার হাতটা ধরে বললেন, এ যুগে এমন শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কজনই বা এমন শাশুড়ি পায় মা? তুমি অনেক ভাগ্য করে এমন শাশুড়ি পেয়েছো। আর আমিও অনেক যাচাই বাছাই করে ওই ঘরেই তোমাকে বিয়ে দিয়েছি। তোমার ভাগ্য অনেক ভালো মা। তুমি অনেক ভালো একটা পরিবার পেয়েছো। তুমি অন্যের কথা শুনে নিজের কপাল পুড়িও না।
একবার ভাবো তো, তোমার শাশুড়ি কেন তোমার সম্পত্তি তার ছেলের নামে লিখে নেবে? তার তো এমনিতেই অনেক আছে। আর তোমার যা কিছু সব তো তোমার স্বামীরই, আর তোমার স্বামীর সব কিছুই তো তোমার। তোমার মনের মধ্যে যে খারাপ সংশয়গুলো আছে সেগুলো ঝেড়ে ফেলে দাও মা। তাহলে দেখবে জীবন অনেক সুন্দর, আর পৃথিবীও অনেক সুন্দর। তখন আমি আবার আমার শ্বশুরবাড়িতে ফিরে আসলাম। আসার পর আবারও আমার চাচি শাশুড়ি আমাকে ডেকে নিল। আবারও নানান কথা বলা শুরু করলো আমার শাশুড়ির বিরুদ্ধে। এবার আমি আমার চাচি শাশুড়ির কথায় প্রতিবাদ করলাম এবং বললাম, আপনি আমারই মায়ের নামে আমার কাছে বদনাম করছেন, আপনার সাহস হয় কিভাবে? তিনি আমার কাছ থেকে এমনটা আশা করেননি। তিনি কেমন জানি একটু দমে গেলেন। এরপর থেকে আমার চাচি শাশুড়ি আর আমার কাছে আমার শাশুড়ির নামে বদনাম করার সাহসই পায়নি। আমার শাশুড়ি আসলে খুব ভালো মনের মানুষ। প্রতি মাসে নারীদের যে বিশেষ দিনগুলো থাকে সেই দিনগুলোতে তিনি আমার ভীষণ সেবা যত্ন করেন। আমার যখন প্রথম সন্তান হলো, তিনি আমার পিছনে কত যে খাটুনি খেটেছেন তা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। আমার বিয়ের 10 বছর পার হয়ে গেছে। আমার শাশুড়ি যেদিন মারা গিয়েছিল ঠিক তার আগের দিন আমাকে আমার স্বামীকে তার ঘরে ডাকে আর বলেছিলেন, আমার আঁচল থেকে চাবির গোছাটা খুলে নাও মা। আজ থেকে আমার ছেলে, আমার সংসার, আমার ঘরবাড়ি সব কিছুই তোমার। আর একটা কথা মনে রেখো মা, একজন নারীই পারে একটা সংসারকে বেহেশতের মতো সুন্দর করে রাখতে। আমার শাশুড়ির মৃত্যুর পর আমি দেখলাম তিনি তার আলমারির মধ্যে অনেক স্বর্ণ গহনা ও অনেক দামি দামি জিনিসপত্র সব কিছু রেখে গেছেন আমার জন্য। মনে মনে খুব অনুতপ্ত হলাম। একদিন মানুষের কথায় এই ভালো মানুষটাকে ভুল বুঝেছিলাম। সেদিন যদি এই সংসারটা না করতাম তাহলে আমি যে কত ভুল করতাম সেটা শুধু আমিই জানি। আসলে সব শাশুড়িরা খারাপ হয় না, আর সবসময়ও মানুষকে বিশ্বাস করতে নেই। জীবন আসলে অনেক সুন্দর হয় যদি না সেখানে তৃতীয় পক্ষ নাক গলানোর সুযোগটা না পায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।